কেন ব্রিগেড আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে। ব্রিগেডে যদি কোনো ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি টিএমসি প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি সবাই করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? এই ব্রিগেড আব্বাস ভাইয়ের নেতৃত্বে, নৌশাদ ভাইয়ের নেতৃত্বে হোক, সাধারণ মানুষ সেখানে দলমত নির্বিশেষে জমায়েত হতে চায়। দেখেন, শাসক দলের ছত্র ছায়ায় থেকে ব্রিগেড খুব সহজেই বলা যায়, অর্থাৎ যারা তৃণমূলের সঙ্গে আঁতাত বজায় রাখে সেই সব ব্যক্তিরা যদি ব্রিগেড ঘোষণা করে, ভেবেছিল যে সরকারের ছায়াটা মাথার উপরে আছে, আমরা সহজেই ব্রিগেডটা করে নেব, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, অটুট থাকবে। এটা তো মানে কি বলবো, এটা একটা কি মানে মানুষের সঙ্গে একটা ধোঁকাবাজি বা প্রহসন করা হলো। প্রকৃতপক্ষে যদি মেরুদণ্ড সোজা রেখে লড়াই সংগ্রাম এই বিলের বিরুদ্ধে কেউ করে, তারা হলো আব্বাস সিদ্দিকী, নৌশাদ সিদ্দিকী এবং আমাদের আইএসএফ দল, যার কারণে আমাদের লড়াই কন্টিনিউ চলছে। আর যারা বলেছিল ব্রিগেড করব, সরকার যখনই বলল যে এখন আর ওয়াকাফ আন্দোলন করার প্রয়োজন নেই, ওয়াকাফের বিরুদ্ধে যদি করতে হয় দিল্লি চলে যাও, আর পশ্চিমবঙ্গে যে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে অলরেডি যারা ব্রিগেড ফ্রিগেড খুব নাচানাচি করছিল তাদের হাওয়া ফুরিয়ে গেল, তাদের বেলুন চুপসে গেল। কারণ তারা সরকারের সঙ্গে লিয়াজো মেনটেন করে তারা এই সভাটা করার চেষ্টা করছিল। আর সরকার যখনই বলেছে যে এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না, তখনই তাদের হাওয়া টাইট হয়ে গেছে, তারা ঘরের মধ্যে ঢুকে গেছে, তাদের রাস্তায় দেখতে পাচ্ছেন একটা আন্দোলন তাদের দেখতে পাচ্ছেন। তাহলে ওয়াকাফ বিল কি, অ্যামেন্ডমেন্ট বিল কি প্রত্যাহার হয়ে গেছে, না আইন সংশোধন হয়ে গেছে? কিছুই হয়নি। তাহলে তারা কোথায় গেল? অনেক বড় বড় কথা বলছিল, এই ব্রিগেডে যে না যাবে সে অমুক শত্রু, এই ব্রিগেডে এক হতে হবে, অমুক তমুক হবে, কত সোশ্যাল মিডিয়ায় বড় বড় বক্তৃতা। কোথায় গেল বাবু? আন্দোলন যারা করছে, সংখ্যালঘু সম্প্রদায় তথা সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই যারা করছে, যারা সংবিধান বাঁচানোর জন্য রাস্তায় বুক চিতিয়ে সব সমস্যার মোকাবিলা করছে, তারা হচ্ছে আইএসএফ এবং তাদের নেতৃত্ব। আপনারা এখনো সেটা প্রতিদিন দেখতে পাচ্ছেন, কোনো না কোনো জনসভার মধ্য দিয়ে সেই প্রতিবাদ প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। যারা লোক দেখানো আন্দোলন করছিল তারা ঘরে ঢুকে গেছে। ব্রিগেড হবে কিনা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু সাধারণ মানুষের ডিমান্ড ব্রিগেড আব্বাস ভাইয়ের নেতৃত্বে, নৌশাদ ভাইয়ের নেতৃত্বে হোক, সাধারণ মানুষ সেখানে দলমত নির্বিশেষে জমায়েত হতে চায়। কিন্তু আমরা এই মুহূর্তে সেই কথা বলতে পারছি না, কারণ ওই জায়গা নিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেসব দেখভাল করে এই যে প্রত্যেকটা জায়গায় সভা হচ্ছে, সাধারণ মানুষের মতামত নিয়ে চিন্তা ভাবনা করে আমরা ওই জায়গার পারমিশন প্রথমে নিয়ে তারপরে সবার কথা আমরা ঘোষণা করার চিন্তা ভাবনা করছি, যদি সেটা করা হয়। এই যে ব্রিগেড সমাবেশ হবে বলে হলো না, বিভিন্ন সংগঠন তারা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তাদের কি আপনারা কি সঙ্গে নিয়ে আবার? আমরা সবার কাছে আহ্বান করব, এই আন্দোলন কারোর একার নয়, এই আন্দোলন কোনো জাতির নয়, কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করার আন্দোলন, সাধারণ মানুষের হক আদায়ের আন্দোলন। এই আন্দোলনে আমরা চাই আপামর সব ধরনের মানুষকে এই আন্দোলনে সামিল করতে। সুতরাং সবার কাছেই আবেদন করব, এই লড়াইতে আপনারা সামিল হন। আমরা দেখছি যে একদিকে আব্বাস সিদ্দিকী, অন্যদিকে আইএসএফ নওশাদ সিদ্দিকী প্রতিবাদ সভায় বাধা দেয় শাসক দল, অপরদিকে দেখি আহলে সুন্নতুল জামাতের আব্বাস সিদ্দিকী তারাকেও সম্মুখীন হতে হয় বিভিন্ন। হ্যাঁ, মানে আহলে সুন্নতুল জামাত হচ্ছে একটা সামাজিক প্ল্যাটফর্ম, সামাজিক সংগঠন, সামাজিক সংগঠন। এই সংগঠনের মধ্য দিয়ে সাধারণ বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা তারা নিয়ে লড়াই সংগ্রাম করে। আমরা যখন আইএসএফ তৈরি হয়নি তখন আমরাও আহলে সুন্নতুল জামাত সামাজিক সংগঠনের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে আমরাও দাঁড়িয়েছি। এখন আমাদের প্রিয় ভাইজান
আমাদের দলের পৃষ্ঠপোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই ব্যানারেই তিনি সাধারণ মানুষকে এই লড়াইতে সংগঠিত করার চেষ্টা করছেন। এবং স্বভাবতই তিনি যেহেতু আইএসএফ দলের পৃষ্ঠপোষক, আইএসএফ দলের প্রতিষ্ঠাতা, সেই কারণে শাসক দল বা বিরোধী যারা তারা দেখছে যে আব্বাস ভাইয়ের আন্দোলনটা প্রকৃতপক্ষে আইএসএফ এর কোমরকে শক্ত করছে, সেই কারণে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই কারণেই তারা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। এ তো আর নতুন করে বলার কি আছে, এটা সাধারণ মানুষ সবাই বোঝে। এমন অসাদ ভাই যে লড়াই করছে, এই লড়াইয়ে সাধারণ মানুষ মানে কি বলবো মনোবল বাড়ছে এবং জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ মোটামুটি তানাকে সমর্থন করছে, তার পাশে এসে দাঁড়াচ্ছে। আমরা রিসেন্ট যেটা দেখেছি যে হরিদ্বার থেকে সাধু সন্তরা এসে তাকে সমর্থন জানানোর জন্য তার বাড়িতে এসে হাজির হয়েছে। এর থেকে বড় মানে পাওনা, এর থেকে বড় মানে ভালো জিনিস আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই মানে মনে মনে কি বলবো সফল যে এইভাবে সাধারণ মানুষ আমাদের আন্দোলনটাকে গ্রহণ করছে। আসলে আমরা হয়তো অনেকেই যথাযথভাবে বুঝতে পারিনি, যে কারণেই এই আন্দোলনটা সুসংগঠিতভাবে আমরা তুলে ধরতে পারছি না। আমার দৃষ্টিতে যেটা আমি পেয়েছি, এটা হলো মূলত আমাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং এই অস্তিত্ব যদি আমরা না বাঁচাতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে সব থেকে বড় বিপজ্জনক বিষয় হলো এই ওয়াকাফ যে কালা কানুন এনেছেন 2025-এ। এই কালা কানুনের আসল উদ্দেশ্য হলো ইসলাম ও মুসলমানদেরকে তাদেরকে শেষ করে দেওয়ার আইন। মূলত ওয়াকাফ কি? ওয়াকাফ হলো আল্লাহর সম্পত্তি। এই আল্লাহর সম্পত্তি, যে সম্পত্তির মধ্য দিয়ে আল্লাহর গুণগান এবং নবীর গুণগান হয়। আসলে এই আইনটাকে সামনে এনে কেন্দ্রীয় সরকার আল্লাহ এবং নবীর গুণগানটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা, ইসলাম ও মুসলমানকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। এই আইনের মাধ্যমে যখন মসজিদকে দখল নেবে, মাদ্রাসা দখল নেবে, খানকা দখল নেবে, কবরস্থান দখল নেবে, কোনো উপায় থাকবে না। একেবারে স্পষ্ট ব্রিটিশের মতো, যে সময় ব্রিটিশ দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো, এইরকম একটা আইন ব্রিটিশ এনেছিল। আগামী দিনে দাড়ি রাখা তো দূরের কথা, এই ভারতবর্ষে নামাজ পড়লে বিপদ হবে, এই ভারতবর্ষে রোজা করলে বিপদ হবে, এই ভারতবর্ষে কোনো ইসলামের কালচার কোরআন পড়লে বিপদ হবে। এই আইন কিন্তু সেই বিপদের দিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেছে। তাহলে আপনারা কেন ধর্মগুরু হয়ে আপনারা মানুষকে বোঝাতে পারছেন না বা সেই মতো আন্দোলন করছেন না কেন? আসলে এখানে একটা বড় লজিকের বিষয় আছে। আন্দোলন করতে গেলে কটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে।